হ্যালো গাইজ, ওয়েলকাম টু পল মেডিকো। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি ইনফার্টিলিটি দেখতে চলেছি। সো ইনফার্টিলিটি, তো একটা কাপেলকে কখন আমরা বেসিক্যালি ইনফার্টাইল বলবো, একটা কাপেলকে আমরা ইনফার্টাইল বলার জন্য যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে যে 5 to 6 ইন্টারকোর্স পার উইক। কেমন ইন্টারকোর্স হতে হবে সেটা হচ্ছে আনপ্রোটেক্টেড 5 to 6 ইন্টারকোর্স পার উইক ফর 1 year। এটাকে বেসিক্যালি ইনফার্টিলিটি ডেফিনেশনের মধ্যে রাখা হয়েছে। তবে ঘটনাটা হচ্ছে যে টোটাল কাপেল যদি 100% হয় তাহলে 100% কাপেলের মধ্যে এটা দেখতে পাওয়া যায় অনলি 80% কেসে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করার পরে বেসিক্যালি 5 থেকে 6 সপ্তাহের মধ্যে বেবি আসছে, ঠিক আছে, প্রেগনেন্সি আসছে। তবে যদি এর মধ্যে যদি প্রেগনেন্সি না আসে, যদি এখান থেকে যদি রেজাল্ট যদি নেগেটিভ হয়, তখন তাকে বলা হচ্ছে ইনফার্টাইল কাপল। এখন ঘটনা হচ্ছে 100%-এর মধ্যে বাকি যে 20% রইল, তার মধ্যে 10% হচ্ছে এই ফার্স্ট ইয়ারে হয়েছে, 80%-এর 10%-এর হচ্ছে কি বেসিক্যালি সেকেন্ড ইয়ারে হয়ে যাবে, আর বাকি 10% অ্যাকচুয়ালি ইনফার্টাইলই থাকবে। তো এই যে 10% ইনফার্টাইল রইল, তাদের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় থার্ড ইয়ারে গিয়েও হয়ে যেতে পারে। সো বেসিক্যালি এটা হচ্ছে ইনফার্টিলিটি ডেফিনেশন, যে কাপেল ইনফার্টাইল। এবার ঘটনা হচ্ছে তারপরে আরো কিছু জিনিস আছে। তাহলে এই যে আমাদের ইনফার্টিলিটি, যাকে আমরা আইএফ লিখতে চলেছি, ইনফার্টিলিটি বেসিক্যালি দু রকমের হয়। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে যে নো প্রিভিয়াস প্রেগনেন্সি, ঠিক আছে, আর এখানে হচ্ছে প্রিভিয়াস প্রেগনেন্সি প্রেজেন্ট। এবারে এই ইনফার্টিলিটি যে প্রাইমারি আর সেকেন্ডারি গেল, এখানে আরো দুটো টার্ম আছে। একটাকে বলা হচ্ছে ফিকান্ডেবিলিটি। ফিকান্ডেবিলিটি মানে হচ্ছে যে এটা হচ্ছে কি না, প্রবাবিলিটি, কিসের প্রবাবিলিটি না, একটা মেনস্ট্রুয়াল সাইকেলে, ঠিক আছে, প্রবাবিলিটি একটা মেনস্ট্রুয়াল সাইকেলে হচ্ছে গিয়ে প্রেগনেন্সির প্রবাবিলিটি। আর একটা টার্ম আছে, সেটাকে বলা হচ্ছে ফিকান্ডিটি। ফিকান্ডিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে এগেন ইট ইজ আ প্রবাবিলিটি একটা মেনস্ট্রুয়াল সাইকেলে লাইভ বার্থ পাওয়ার, একটা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে আলটিমেট ফাইনাল লাইভ বার্থ হবে, তার প্রবাবিলিটি হচ্ছে ফিকান্ডিটি। ওকে, এরপরে আসা যাক যে এই যে ইনফার্টিলিটি যে বিষয়টা, সেটার মধ্যে আমাদের কাছে কি হতে পারে। ফার্স্ট অফ অল, যখন কোনো একটা কাপেল আসছে, কাপেল অ্যাপ্রোচ উইথ ইনফার্টিলিটি, তখন সবার প্রথমে যেটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে যে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিতে হবে দুজনের কাছ থেকে। কি কি হিস্ট্রি নিতে হবে? একটা হচ্ছে এজের হিস্ট্রি নিতে হবে, সেকেন্ড হচ্ছে ম্যারেজের ডিউরেশন, দেন হচ্ছে প্রিভিয়াস ম্যারেজ, দেন হচ্ছে ফিমেলের ক্ষেত্রে প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি। আচ্ছা, তো প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি আমরা নিলাম। তারপরে আমরা জিজ্ঞাসা করব অ্যানোজমিয়া আছে কিনা। এবার অ্যানোজমিয়া জিনিসটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে ক্যালম্যান
সিনড্রোম, ক্যালম্যান সিনড্রোমকে ডিফাইন করে। আচ্ছা, এরপরে আর যেটা জিজ্ঞাসা করতে হবে সেটা হচ্ছে যে ওই অ্যালকোহল আর স্মোকিং এসব রয়েছে কিনা, কারণ এগুলো বেসিক্যালি ডিক্রিজ করতে পারে চান্স অফ ফার্টিলিটি। আচ্ছা, এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে একটা কাপেল এসেছে, তাদের কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে নিয়েছি, কিন্তু এবারে দুজনকে এক্সামিনেশন করতে হবে। ফার্স্টে আমরা যাব মেল এক্সামিনেশনের ক্ষেত্রে। মেল যে পার্টনার রয়েছে, মেল পার্টনারের ক্ষেত্রে যেটা আমরা বেসিক্যালি দেখতে পাই সেটা হচ্ছে যে কি প্রবলেম এদের ক্ষেত্রে হতে পারে। এদের ক্ষেত্রে বেসিক্যালি একটা হচ্ছে স্পারমাটোজেনেসিসে প্রবলেম থাকতে পারে, একটা হচ্ছে স্পার্মের ট্রান্সপোর্টে প্রবলেম থাকতে পারে, একটা হচ্ছে বেসিক্যালি ডিপোজিশন ইন ভ্যাজাইনাতে প্রবলেম থাকতে পারে, মানে ভ্যাজাইনাতে ঠিক করে ডিপোজিট করতে পারছে না। আর কি হতে পারে, আর একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে যে সেমিনাল ফ্লুইডে প্রবলেম থাকতে পারে। তো আমরা এবার দেখা যাক একটা একটা করে আসছি। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিসকে চেক করা। তো এবার যদি স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে যদি আমরা মানে এবার আমরা কি করব, মেল পার্টনারকে এক্সামিন করা শুরু করছি। তো মেল পার্টনারের এক্সামিন শুরু করার জন্য সবার আগে আমাদেরকে কি করতে হবে না, সিমেনের অ্যানালাইসিস করতে হবে। সিমেনের এবার আমি এখানে কিছু নর্মাল ভ্যালু লিখবো, তার মধ্যে দেখা যাক। ফার্স্ট হচ্ছে ভলিউম হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ml। নেক্সট হচ্ছে পিএইচ হচ্ছে 7.2 থেকে 7.8, দ্যাট মিনস অ্যালকালাইন। দেন থার্ড যেটা সেটা হচ্ছে গিয়ে স্পার্ম কাউন্ট যদি আমরা বলি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখব যে 20 মিলিয়ন পার ml এটা বলা যেতে পারে, অথবা 40 মিলিয়ন পার ইজাকুলেট। তাহলে আমরা দেখলাম স্পার্ম কাউন্ট। এবারে স্পার্ম কাউন্টের পরে আমাদেরকে বেসিক্যালি ওই যে স্পার্ম আছে তাদের অ্যানাটমি দেখতে হবে, ঠিক আছে। স্পার্মের অ্যানাটমি, এখানে কোনো রকম ভাবে ওই হেড, সেখানে কোনো ডিফর্মিটির জন্য টেট্রাজুস্পার্মিয়া বা হচ্ছে গিয়ে রাউন্ড হেডেড স্পার্ম এসব রয়েছে কিনা সেগুলো খেয়াল করতে হবে। টেট্রাজুস্পার্মিয়া, রাউন্ড হেডেড, এই যে বিষয়গুলো আছে এগুলো চিন্তা করতে হবে। ভলিউম, পিএইচ, স্পার্মের কাউন্ট অ্যান্ড স্পার্মের অ্যানাটমি বা তার যে স্ট্রাকচার। তো এইগুলো যদি এখান থেকে আমরা যদি এগুলোকে দেখি যে এগুলো অ্যাবনর্মাল এলো, মানে স্পার্ম অ্যানালিসিস করে দেখা গেল যে আইদার তার কোনো একটা ঘাপলা কিছু আছে স্পার্মে, তখন আমরা যাব হচ্ছে গিয়ে এটার নেক্সট অ্যানালিসিসের ক্ষেত্রে। এবার নেক্সট অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের সবার ফার্স্টে কি করতে হবে, সবার ফার্স্ট হচ্ছে এই যে পেশেন্টের যে বেসিক্যালি স্পারমাটোজেনেসিস রয়েছে সেটাকে আমরা টেস্ট করব। সেজন্য আমরা বেসিক্যালি কি করতে চলেছি না, আমরা কিছু হরমোনাল এক্সামিনেশন করতে চলেছি। যদি অ্যাবনর্মাল আসে তাহলে আমরা হরমোনাল এক্সামিনেশন করতে চলেছি। সবার ফার্স্টে যে হরমোনটাকে আমরা বেসিক্যালি চেক করতে চলেছি সেটা কি, সবার প্রথমে আমরা একটু ছোট্ট করে একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে টিএসএইচ লেভেল। টিএসএইচ লেভেল যদি আমরা দেখি যে হচ্ছে গিয়ে বেসিক্যালি হাই রয়েছে, তাহলে আমরা জানি যে এটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েড স্টেটে রয়েছে পেশেন্ট, সেই কারণে বেসিক্যালি আমাদের যে স্পার্ম আছে সেটা ঠিকঠাক করে তৈরি হচ্ছে না। তো এবারে নেক্সট হচ্ছে আমাদেরকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন যখন আমরা দেখব সেটার লেভেল যদি আমরা দেখি যে লো, তারপরে আমরা টেস্টোস্টেরনকে তৈরি করার মানে চেষ্টা করব কি দিয়ে না, বেসিক্যালি আমরা এখানে হচ্ছে গিয়ে 5000 ইন্টারন্যাশনাল ইউনিট IM
এইচসিজি দেব। যদি এটা না হয় তাহলে আমাদেরকে এইচসিজি প্লাস এফএসএইচ দিতে হবে। যদি এটা তো এইসব দিতে হবে, দিয়ে টেস্টোস্টেরন যদি স্টিল যদি এবার দুটো হতে পারে, একটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এখান থেকে কি হলো না রেসপন্স করলো অথবা রেসপন্স করলো না। যদি রেসপন্স করে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে টেস্টিসে কোনো প্রবলেম নেই, ওপরে হরমোনাল কোনো প্রবলেম আছে, তার মানে হচ্ছে এটা হাইপোগোনাডোট্রফিক। আর যদি নো রেসপন্স হয় তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এখানে টেস্টিসে প্রবলেম আছে। আর টেস্টিসে যে প্রবলেম থাকে সেটাকে আমরা ক্যারিওটাইপ করে বার করতে পারি, তার নাম হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। তাহলে ক্লাইনফিল্টার হতে পারে। এবারে নেক্সট আমরা চলে আসবো টেস্টোস্টেরন। তো প্রথমে দেখলাম টেস্টোস্টেরনের পরে আমরা দেখবো হচ্ছে এফএসএইচ এর লেভেল। এফএসএইচ এর লেভেল তিনটে কন্ডিশন হতে পারে। তিনটে কন্ডিশন কি কি? সবার প্রথমে আমরা যদি এফএসএইচ দেখি তাহলে সেটা হতে পারে বেসিক্যালি লো, সেটা হতে পারে বেসিক্যালি নর্মাল, সেটা হতে পারে বেসিক্যালি হাই। যদি পেশেন্টের এফএসএইচ যদি বেসিক্যালি হাই দেখায় তার মানে বোঝাই যাচ্ছে যে এফএসএইচ হাই রয়েছে, সেটা গিয়ে টেস্টিসের ওপরে কাজ করতে পারছে না, তার ফলে টেস্টিস ফাংশন করতে পারছে না। তার মানে সোজা সাপটা হিসাব হচ্ছে এখানে আমাদেরকে অন্য মেথড দেখতে হবে, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের বিষয় দেখতে হবে বা অ্যাডপশন দিতে হবে বা অ্যাডপশনের দিকে চিন্তা করতে হবে। এবং এখানে ক্লাইনফিল্টারের ক্ষেত্রেও সিমিলার, একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা অ্যাডপশনের দিকে চিন্তা করতে হবে। এবারে যদি আমরা দেখি যে এফএসএইচ এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে নর্মাল বা লো, যদি নর্মাল হয়, নর্মাল হচ্ছে মানে এখানে প্রবলেমটা তার মানে অন্য কোথাও রয়েছে। সো এগেন আমরা এবার কি করব, আমরা এবার নেব হচ্ছে টেস্টিসের বায়োপসি। টেস্টিসের বায়োপসি নেব। টেস্টিসের বায়োপসি নিয়ে সেখান থেকে দুটো কন্ডিশন আসতে পারে। একটা হচ্ছে বেসিক্যালি স্পারমাটোজেনেসিস যেটা রয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে প্রেজেন্ট রয়েছে, আর একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস অ্যাবসেন্ট। সরি, উল্টো লিখলাম তো লিখতে সুবিধা হবে। একটা হচ্ছে তাহলে স্পারমাটোজেনেসিস হয় প্রেজেন্ট অথবা স্পারমাটোজেনেসিস অ্যাবসেন্ট। স্পারমাটোজেনেসিস অ্যাবসেন্ট হয় তাহলে কিছু করার নেই, এটাতে যেতে হবে। যদি স্পারমাটোজেনেসিস প্রেজেন্ট হয় তাহলে সার্জারি করে তার ওপরে যে অবস্ট্রাকশনটা হচ্ছে, এই যে মানে স্পার্মের ট্রান্সপোর্টের প্রবলেমটা আমরা এখান থেকে পেয়ে যাব, যে মানে টেস্টিসের বায়োপসি করে দেখে নেবো যে সেটা প্রেজেন্ট আছে কিনা। তার মানে হচ্ছে ট্রান্সপোর্টে কোনো একটা প্রবলেম, অবস্ট্রাকটিভ কোনো একটা কজ রয়েছে। আর ফাইনালি যদি আমরা দেখি যে এফএসএইচটা লো রয়েছে, এফএসএইচ যদি লো থাকে তার মানে কি প্রমাণিত হচ্ছে, তার মানে প্রমাণিত হচ্ছে যে মানে এফএসএইচটা তৈরি কম হচ্ছে, তার মানে হাইপোথ্যালামাসে কোনো একটা প্রবলেম আছে। আর সেই প্রবলেমটার নাম হচ্ছে ক্যালম্যান সিনড্রোম। ক্যালম্যান সিনড্রোম। ক্যালম্যান সিনড্রোমে বেসিক্যালি হাইপোথ্যালামাসের প্রবলেম আছে এবং এখানে যে ট্রিটমেন্টটা করতে হবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি অলমোস্ট সিমিলার টু দিস। মানে এখানেও সেই এই জিনিসটা মানে ক্যালম্যান সিনড্রোমটা আমরা এখানেও দেখতে পাবো। হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমও ক্যালম্যান সিনড্রোমকে মানে ক্যালম্যান সিনড্রোম দেখা যেতে পারে। এবারে নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে এসব যদি কিছু না থাকে তার মানে অন্য সমস্যা হতে পারে। সেখানে একটা আমাদেরকে দেখতে হবে যে ফ্রুক্টোজটা কি আছে, ফ্রুক্টোজ। আর একটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে মাইক্রোস্কোপের তলায় আমাদেরকে সিমেন্টটা অ্যানালিসিস করে দেখতে হবে সেখানে কি থাকতে পারে। যদি মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে আমরা সেখানে লিউকোসাইটস পেতে পারি। লিউকোসাইটস জেনারেলি জেনিটাল ট্র্যাক্টের হচ্ছে গিয়ে ইনফেকশনকে ডিনোট করে। তখন আমাদেরকে ট্রিটমেন্টের জন্য সেখানে 4 to 6 উইকসের অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। অ্যান্টিবায়োটিক থেরাপি ডক্সিসাইক্লিন দেবো আমরা। তাহলে ডক্সিসাইক্লিন দিয়ে মোটামুটি 4 to 6 উইকস অ্যান্টিবায়োটিক থেরাপি করলে লিউকোসাইট থাকলে সেটা চলে যাবে। তো এই গেল হচ্ছে বেসিক্যালি সিমেন অ্যানালিসিস। এবারে বা তার রিলেটেড যদি হরমোনাল প্রবলেম হয় তাহলে সেখানকার ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে আর একটা জিনিস যেটা খুব একটা নয় এখনকার দিনে, সেটা হচ্ছে যে যদি বেসিক্যালি স্পার্ম যেটা আছে
সেটার এগেনস্টে অ্যান্টিবডি আমাদের বডি তৈরি করতে পারে, বিকজ স্পার্ম হচ্ছে একটা পোটেনশিয়াল অ্যান্টিজেন। তাহলে এই যে অ্যান্টিবডিটা তৈরি হলো আমাদের এই যে স্পার্মের এগেনস্টে, সেটা স্পার্মকে ড্যামেজ করবে, ফলে স্পার্মের পরিমাণ কমে যেতে পারে। অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ট্রিটমেন্ট খুব একটা ফ্রুটফুল হয় না। সো এই অ্যান্টিবডি ডিটারমাইন করা যেতে পারে, তবে এখনকার দিনে সেটা করা হয় না, কারণ ওটা করাটা বেশ কস্ট এফেক্টিভ নয়। অ্যান্ড আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সেমিনাল ফ্লুইড দেখতে হবে। কি কি দেখতে হবে? সেমিনাল ফ্লুইডের ভলিউম, যেটা অ্যাকচুয়ালি এই যে এখানে বেরিয়েছে, এই যে বেরিয়েছে যেটা, সেটা সেমিনাল ফ্লুইডই বেরিয়েছে, সেটার ভলিউম দেখতে হবে। ভলিউমের পরে নেক্সট যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে এখানে ফ্রুক্টোজ কন্টেন্ট কি রয়েছে। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে সেমিনাল ফ্লুইড, তার ওই ডেনসিটি অ্যান্ড দ্য মানে বেসিক্যালি এর আর কোনো কিছু প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। তো এই গেল হচ্ছে সিমেন অ্যান্ড রিলেটেড। আরও কিছু পার্ট থেকে যায়, সেটা একটা বলি। তার মধ্যে নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে যে হিস্ট্রির সময় আমাদেরকে ইনফেকশনের একটা কথা চিন্তা করতে পারি। ইনফেকশন কি? ইনফেকশন বেসিক্যালি মামস। তো মামসের ক্ষেত্রে কেন দেখতে হবে? বিকজ এটা কিন্তু দুটোকেই ড্যামেজ করছে। টেস্টিসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেসিক্যালি অর্কাইটিস করছে, অ্যান্ড যদি আমরা ওভারির ক্ষেত্রে দেখি তাহলে ওভারির ক্ষেত্রে এটা হচ্ছে উফোরাইটিস করছে। সুতরাং মামসের হিস্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া আর কিসের হিস্ট্রি দরকার? সেটা হচ্ছে বেসিক্যালি টিবির হিস্ট্রি দরকার, কারণ এটা সর্বঘটে কাটলে গেল, সুতরাং টিবির কথা এখানে চিন্তা করতে হবে। এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে দ্যাট ইজ প্রেজেন্ট হচ্ছে, যেটা হচ্ছে যে ডিপোজিশন ইন দ্য ভ্যাজাইনা। এবার ডিপোজিশন ইন দ্য ভ্যাজাইনার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে হাইপোস্পেডিয়াস আছে কিনা। এটা বেসিক্যালি একটা কনজেনিটাল কজ। তো কনজেনিটাল এই হাইপোস্পেডিয়াসের কারণে কিন্তু হতে পারে। তো এটা আমাদেরকে হিস্ট্রি অ্যান্ড ইন্সপেকশনের সময় দেখে নিতে হবে। দেন কনজেনিটালের মধ্যে আর একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে কার্টেজেনার সিনড্রোম। তো কার্টেজেনার সিনড্রোম আছে। কার্টেজেনার সিনড্রোম যেটা আছে সেখানে কি আছে, সেটা হচ্ছে যে সিলিয়ারি প্রবলেম রয়েছে ইন দ্য ভ্যাস বা এপিডিডাইমিস বা টিউবিউলস, সেখান থেকে যাচ্ছে না। ফর দ্যাট রিজন, মানে এটা হচ্ছে ওই স্পার্মের ট্রান্সপোর্টে প্রবলেম, এখানে ডিপোজিশন প্রবলেম। সো স্পার্ম ট্রান্সপোর্ট, স্পার্ম ডিপোজিশন সব কটা হলো। আচ্ছা, এরপরে নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি যেটা করছিলাম সেটা হচ্ছে যে এখানে সার্জারি কিছু করতে হবে যদি এই জিনিসটা থাকে। এই যে এইটা আমি যেটা এখানে বললাম যে টেস্টিসের ক্ষেত্রে আমরা বায়োপসি করেছি, কিন্তু দেখেছি যে সেখানে স্পার্মাটোজেনেসিস ইজ প্রেজেন্ট, তার মানে টেস্টিস ইজ ওকে, কিন্তু স্পার্ম বেরোতে পারছে না। তাহলে এবার এই জিনিসটা তাহলে ট্রান্সপোর্টের ক্ষেত্রে গেল। এবারে ট্রান্সপোর্টের একটা সার্জিক্যাল পাথওয়ে আছে যেটাকে করা যেতে পারে। সেটাতে কি করা হয়, সেটা হচ্ছে যে ভ্যাসোস্টোমি বা ভ্যাসো ডাইমোস্টোমি। অ্যান্ড এই যে ভ্যাসোস্টোমি অ্যান্ড এপিডিডাইমোস্টোমি, এই দুটো প্রসেসে কিন্তু স্পার্মটাকে ডাইরেক্টলি নিয়ে যাওয়া যেতে পারে ভ্যাসের মধ্যে। আর একটা সার্জারি অপশন যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে যদি বেসিক্যালি ভ্যারিকোসিল হয়, সেই ক্ষেত্রে আর একটা যদি আছে সেটা হচ্ছে যে হাইড্রোসিল। এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। অ্যান্ড ফাইনালি যেটা এটা একটা কনজেনিটাল কন্ডিশন, সেটাকে ঠিক করা যেতে পারে, সেটা হচ্ছে যে আনডিসেন্ডেড টেস্টিসকে ঠিক করার জন্য অর্কিডোপেক্সি। এবার ঘটনা হচ্ছে আমাদের আনডিসেন্ডেড টেস্টিসের প্রবলেম কি হবে, কেন এটা ঠিক করতে হবে? তার কারণ হচ্ছে
স্পারমাটোজেনেসিস যেটা আছে, দ্যাট নিডস টেম্পারেচার হুইচ ইজ মানে 2 ডিগ্রি ফারেনহাইট লেস দেন বডি টেম্পারেচার, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা কিন্তু বেসিক্যালি বাইরে থাকে। কার বাইরে থাকে না, আচ্ছা এরপরে যেটা পার্টটা থাকছে সেটা হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে বেসিক্যালি ক্যালম্যান সিনড্রোম। ক্যালম্যানের ক্ষেত্রে বেসিক্যালি কি হয় সেটা তো আমরা আগের ভিডিওতেই দেখেছি, যে হাইপোথ্যালামাস মানে যেটা অলফ্যাক্টরি আছে সেখান থেকে হাইপোথ্যালামাসে বেসিক্যালি জিএনআরএইচ এর নিউরনগুলো যায়। তো এই জিনিসটা অ্যাবসেন্ট থাকে অ্যান্ড বা এটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, সেই কারণে জিএনআরএইচটা প্রোডাকশন হয় না। তাহলে একদিকে যেমন হচ্ছে গিয়ে হাইপোগোনাডিজম এটা ক্রিয়েট হচ্ছে, তার সাথে হচ্ছে অ্যানোজমিয়া ক্রিয়েট হচ্ছে, আর তার সাথে হচ্ছে কালার ব্লাইন্ডনেস। অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যানোজমিয়ার হিস্ট্রিটা নিতে হবে। অ্যান্ড কালার ব্লাইন্ডনেস তৈরি হচ্ছে, তাহলে এবার এইসব জিনিসে তো জিএনআরএইচ নেই, তাহলে এখানে ট্রিটমেন্ট কি হবে, ট্রিটমেন্টের মধ্যে ওই এইচসিজি দেওয়া যেতে পারে, অথবা মানে এইচসিজি যে ট্রিটমেন্ট মানে আগে বলা হলো যে এইচসিজি ওই মানে 5000 ইন্টারন্যাশনাল ইউনিট আইএম করে দিতে হবে, অর এইচসিজি প্লাস হচ্ছে গিয়ে আমাদের এফএসএইচ দিতে হবে। এগুলো দিয়ে এইচসিজি প্লাস এফএসএইচ এগুলো দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। তো এই গেল হচ্ছে বেসিক্যালি এদিকে। আর এছাড়া হাইপোস্পেডিয়াস, তাহলে হাইপোস্পেডিয়াসেরও এখানে যেটা আমরা দেখলাম হাইপোস্পেডিয়াস, তাহলে হাইপোস্পেডিয়াসেরও সার্জিক্যালি কারেক্ট করা সম্ভব, তাহলে সেটাকে কারেক্ট করতে হবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেখানে রিমেনিং এরকম রয়েছে। অ্যান্ড ইন সাম কেসেস আমরা কিন্তু এখানে ক্লোমিফেনও ইউজ করা যায়, ক্লোমিফেন সাইট্রেট যেটা অ্যাকচুয়াল মানে বেসিক্যালি ফিমেলে ইউজ করা যায়, সেটা মেলের ক্ষেত্রেও ইউজ করা যায়। সো বোথ পার্টনার ক্যান বি ট্রিটেড উইথ ক্লোমিফেন, অ্যান্ড সেখানের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি এখানে স্পারমাটোজেনেসিস ইনক্রিজ করার চান্স রয়েছে। এরপরে আমরা চলে আসছি মেল পার্টনারের পরে আমরা আসবো যেখানে, সেটা বেসিক্যালি ফিমেল পার্টনার। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে মেল পার্টনারের ক্ষেত্রে যদি ফার্টিলিটি খুব একটা মানে ভালো না থাকে, তাহলে সেখানে ফিমেল পার্টনারের ক্ষেত্রে যদি সে প্রেগনেন্সির মানে জন্য যদি ইচ্ছুক না হয়, তাহলে অনেক সময় ইনভেস্টিগেশন এগোয় না সামনের দিকে। বাট যদি মেল পার্টনারের ইনফার্টিলিটি থাকে, ফিমেল পার্টনারের ক্ষেত্রে ফার্টিলিটি সম্ভব, তখন কিন্তু প্রেগনেন্সি এগোবে এবং তারা প্রেগনেন্সি চায়, তখন কিন্তু ইনভেস্টিগেশন এগোবে। আর সেই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি ফিমেল পার্টনারের আমাদেরকে মানে যে অ্যাসিস্টেড থেরাপি আছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করতে হবে তাদের মানে প্রেগনেন্সির ব্যাপারটাকে ম্যানেজ করা। তো এবারে নেক্সট হচ্ছে আমাদের ফিমেল যে মানে কাপলের মধ্যে যে ফিমেল পার্টনার রয়েছে তার জন্য। তো ফিমেল পার্টনারের যা হিস্ট্রি তা তো নেওয়া হয়েই গেছে, ইনফেকশনের হিস্ট্রি অ্যান্ড রিমেনিং। এবারে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। তো এই যে পুরো যে মানে ইনফার্টিলিটির জন্য যে জিনিসটা চলবে, ট্রিটমেন্ট বা যা মেজার্স চলবে, তা সেটা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত তাকে একটা চার্ট মেনটেন করতে হবে, যে চার্টটার নাম হচ্ছে বেসাল বডি টেম্পারেচার চার্ট। তো এই যে বিবিটি চার্ট, বেসাল বডি টেম্পারেচার চার্ট যেটা আছে সেটাতে কি বলছে না, সেটার থিওরিটা হচ্ছে যে বেসিক্যালি যদি আমরা প্রোজেস্টেরনের কথা ভাবি, তাহলে প্রোজেস্টেরন অ্যাকচুয়ালি ইনক্রিজেস বডি টেম্পারেচার বাই 1 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে 0.5 to 1 ডিগ্রি বাড়ায়, তো আমরা এখানে তর্কের ক্ষেত্রে হচ্ছি 1 ডিগ্রি ফারেনহাইট। তো এবারে বেসাল বডি টেম্পারেচার হলো। এবারে এটা কি হবে না, যদি একটা সাইকেল হয়, যদি এটা আমরা ধরি মিড সাইকেল ডে 14, তাহলে এইখানে যা টেম্পারেচার থাকবে, যদি এখানে টি টেম্পারেচার থাকে, তাহলে এখানে হয়ে যাবে টি প্লাস 1 ডিগ্রি ফারেনহাইট। সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এখানে চেঞ্জ হচ্ছে।
এবারে এই যে জিনিসটা এখানে বাড়লো, এটা মানে এখানে যদি আমাদের ওভুলেশন হয় তাহলে ওভুলেশনের পরপরই এটা বাড়বে, এবং এই বেড়ে যাওয়ার পরে এটা মোটামুটি যদি আমাদের এখানে মেনসেস বা যদি শুরু হয় তাহলে এর 2 দিন আগে এটা আবার T ডিগ্রিতে চলে আসবে। ওকে, তাহলে জাস্ট 2 দিন আগে এটা আবার T ডিগ্রিতে ফিরে আসবে। তাহলে এটা দুরকম টেম্পারেচারের ফেজ, তো এটাকে বলা হচ্ছে ওই জন্য বাইফেজিক। তো যদি বাইফেজিক না হয়ে যদি এটা মনোফেজিক হয়ে যায় তখন আমরা এটা বুঝতে পারছি যে এই জিনিসটা হয়নি, মানে প্রোজেস্টেরন আসেনি, তার মানে নির্ঘাত ওভুলেশন হয়নি। সো ওভুলেশন হয়নি, ওভুলেশন ইজ অ্যাবসেন্ট, সো ইট উইল ডিটারমাইন অ্যানোভলিউশন। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে এটার একটা মানে বেসাল বডি টেম্পারেচার মেজারমেন্টের একটা ইন্ডিকেশন। নেক্সট যেটা আমাদের বেসাল বডি টেম্পারেচার মেজারমেন্টের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা কি না, যখন আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স অ্যাপ্লাই করা হচ্ছে তখন when the ovum releases, কখন বেরোচ্ছে ওভামটা, সেটাকেও কিন্তু এই আমরা বেসাল বডি টেম্পারেচার মেজারমেন্ট থেকে ধারণা করতে পারি যে কখন ওভামটা বেরোচ্ছে। যে কোনো রকম মানে এই যে পুরো যে প্রসিডিওরটা চলবে তার যে কোনো সময় এই বেসাল বডি টেম্পারেচার মেজারমেন্ট রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেটা দিয়ে অনেক স্টেপে অনেক সময় ডেট বা কোন সময় কি আছে সেটা ডিটারমাইন করা পসিবল। ওকে, আচ্ছা, এরপরে আসা যাক আমাদের বেসিক ট্রিটমেন্টের মধ্যে। তো সবার প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরা যাক হচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশন, যেগুলো বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোতে যাব। তো সবার প্রথমেই হচ্ছে আমাদের ভ্যাজাইনাতে দেখতে হবে, ভ্যাজাইনা অ্যান্ড সার্ভিক্স। ভ্যাজাইনাতে কি কি রয়েছে ভাগে ভ্যাজাইনাতে বলি, তারপরে সার্ভিক্সে যাওয়া যেতে পারে। চোখে দেখে যেগুলো পাওয়া যেতে পারে, ভ্যাজাইনাতে আমরা পেতে পারি কি হাইমেন তো থাকার কথা না, সেটা তো কয়টার সময় উড়ে যাবে। আচ্ছা, যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে টিভিএস মানে ট্রান্সফার ভ্যাজাইনাল সেপ্টাম। আচ্ছা, নেক্সট আমরা পেতে পারি হচ্ছে সেপ্টেট ভ্যাজাইনা। নেক্সট হচ্ছে গিয়ে স্মল ইন্ট্রয়েটাস, মানে ভ্যাজাইনার যে ডায়ামিটারটা সেটা খুব ছোট। আচ্ছা, অ্যান্ড যদি আমরা ভ্যাজাইনার পর যদি সার্ভিক্সের ক্ষেত্রে দেখি তাহলে কি হতে পারে সার্ভিক্সের ক্ষেত্রে, একটা হচ্ছে এক্সটার্নাল অস যেটা রয়েছে সেটা মানে অবস্ট্রাক্টেড। কেন? ধরা যাক এই যদি আমাদের ভ্যাজাইনা হয়, এই যদি আমাদের নর্মাল পজিশন হয়, যদি এটা রেট্রোভার্টেড হয়ে যায় অর্থাৎ এই যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যদি পেনিসের মানে কয়টাসের পরে এখানে স্পার্মের অ্যান্ড দ্য ফ্লুইডটা জমা হয়, কিন্তু যখন এটা যখন রেট্রোভার্টেড হয়ে যাচ্ছে তখন মুখটা এখানে কি হয়েছে অ্যান্টেরিয়র ওয়ালের সাথে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই যে অ্যান্টেরিয়র ওয়ালের সাথে যেটা ক্লোজ হয়ে যাচ্ছে মুখটা, সেই কারণে কিন্তু স্পার্মটা এখানে জমা হবে, ফলে এন্ট্রি নিতে পারবে না। তাহলে একটা হচ্ছে এক্সটার্নাল অবস্ট্রাক্টেড বাই রেট্রোভার্সন। আর কি হতে পারে সার্ভিক্সের ক্ষেত্রে, আর হতে পারে যে অ্যাম্পুটেশনের কারণে সার্ভিক্সে কি হয়ে গেছে না বেসিক্যালি তারপরে সেখানে কনস্ট্রিকশন, মানে ঢুকতে পারছে না, মুখটা বন্ধ। নেক্সট সার্ভিক্সের যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে ইলংগেশন। এবার ইলংগেশন দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে সার্ভিক্সের ভ্যাজাইনাল পার্টের ইলংগেশন, মানে এই পার্টটার ইলংগেশন, একটা সুপ্রা ভ্যাজাইনাল পার্ট, দ্যাট ইজ এই পার্টের ইলংগেশন। তো যদি আমরা সুপ্রা ভ্যাজাইনালটা ধরি তাহলে আমরা জানি যে সুপ্রা ভ্যাজাইনালটা কোথায় দেখতে পাওয়া যায়, প্রোল্যাপসে। কিন্তু যদি আমরা ভ্যাজাইনালটা ধরি সেটা হচ্ছে বেসিক্যালি কনজেনিটাল, অ্যান্ড এটাকে বেসিক্যালি ডিটারমাইন করা যায় বাই যে ইউটেরাইন সাউন্ড যন্ত্রটা আছে সেটার মাধ্যমে। নেক্সট হচ্ছে কি আমাদের সার্ভাইকাল মিউকাস যেটা আছে সেটা চেঞ্জ হয়, একটা হচ্ছে বেসিক্যালি ইস্ট্রোজেন
আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন যখন থাকে তখন সার্ভাইকাল মিউকাসটা হচ্ছে অ্যালকালাইন, অ্যান্ড তার সাথে হচ্ছে এটা অনেকটা ওয়াটারি। আর যখন প্রোজেস্টেরন চলে আসে তখন এটা হচ্ছে থিক, ভিসিড, মিউকয়েড। সো প্রোজেস্টেরন আসার সময় এটা একটা প্লাগ টাইপ হয়ে যায়, এবং এই জিনিসের ওপরই এইটার ওপরই বেস করে একটা টেস্ট করা হয় যে, আচ্ছা সেটার নাম হচ্ছে বেসিক্যালি আমি ভুলে গেছি, বাট টেস্টটা কি, এখানে যেটা টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে যে মানে ফিমেলের থেকে বেসিক্যালি আমরা মিউকাসটা নেব, ফিমেলের থেকে আমরা মিউকাসটা নেব, অ্যান্ড মেলের থেকে আমরা নেব হচ্ছে স্পার্ম। এবারে এটা হচ্ছে যাদের আমরা টেস্ট করছি তাদের থেকে নিলাম। এবারে আমরা ডোনারের থেকেও সেম জিনিস নেব, মিউকাস নেব, অ্যান্ড ডোনারের থেকে আমরা স্পার্ম নেব, এটা ডোনার মিউকাস, ডোনার স্পার্ম। এবারে হচ্ছে গিয়ে এই মিউকাসটার মধ্যে এই স্পার্মটা অ্যাড করব, এবং এই স্পার্মটাকে এই মিউকাসের মধ্যে অ্যাড করব। তো এবার ঘটনাটা হচ্ছে যে যদি এই স্পার্মটা মানে যেটা ডোনার স্পার্ম, যেটা ভালো স্পার্ম, সেটা যদি যে টেস্ট ফিমেল আছে তার মিউকাসের মধ্যে যদি এটা মানে যদি এখান থেকে যেতে পারে, তার মানে হচ্ছে মিউকাস ঠিক নেই। এবারে এই যে যদি এই ধরা যাক ফিমেলের যে আর কি টেস্ট, তার যদি মিউকাসের মধ্যে দিয়ে যদি স্পার্মটা চলে যেতে পারে, তার মানে মিউকাস ঠিক নেই, তার মানে তার প্রোজেস্টেরনের যে ফেজটা আছে সেই প্রোজেস্টেরন ফেজে কোনো একটা গন্ডগোল আছে, মেবি প্রোজেস্টেরনটা হয়তো অ্যাবসেন্টই আছে। অ্যান্ড যদি হচ্ছে গিয়ে অবশ্যই এটা করার প্রয়োজন পড়ছে না, যা গিয়ে তো এইটা হচ্ছে বেসিক্যালি টেস্টটা, যে আমরা ডোনারের স্পার্মটা নিয়ে ডোনারের স্পার্মটাকে এই টেস্ট ফিমেলের মিউকাসের মধ্যে দিয়ে চালিয়ে দেবো, দিয়ে দেখতে হবে যে সেটা যেতে পারছে কিনা। যদি যেতে না পারে তার মানে হচ্ছে গিয়ে ঠিক আছে, আর যদি যেতে পারে তার মানে হচ্ছে সেটা ঠিক নেই, কারণ সেখানে প্রোজেস্টেরন অ্যাবসেন্ট আছে, সেজন্য চেঞ্জটা আসেনি। তো এটা গেল হচ্ছে সার্ভাইকাল মিউকাসের একটা টেস্ট। আচ্ছা, এরপরে আর যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি এখানে কোনো রকম বেসিক্যালি ইনফেকশন হয়, সেখান থেকে যদি বেসিক্যালি কোনো ডিসচার্জ হয়, ইনফেকশন বা ডিসচার্জের ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে ইনফার্টিলিটি দেখা যাওয়ার চান্স আছে। এরপরে নেক্সট হচ্ছে কি আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউটেরাস। আচ্ছা, ইউটেরাসটা আমাদের একটুখানি অন্যভাবে জানতে হবে। তো আচ্ছা, ইউটেরাসটা এখানেই হয়ে যাবে। ইউটেরাসে যদি আমরা দেখি ইউটেরাস, তাহলে আমরা কি পাবো? ইউটেরাসটাকে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে বেসিক্যালি টিবির ক্ষেত্রে যে টিবির যে টক্সিন আছে, যে টিউবারকুলিন টক্সিন, সেটা এন্ডোমেট্রিয়ামকে ড্যামেজ করে দিয়েছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সাইনিকিয়া। কিসের জন্য? ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ, সাইনিকিয়া হতে পারে। একটা হচ্ছে আর কি হতে পারে না, সেখানে হচ্ছে কোনো রকম ওই মানে কনজেনিটালি কোনো একটা স্ট্রাকচারাল ডিফেক্ট আছে, কনজেনিটাল স্ট্রাকচারাল ডিফেক্ট আছে। এছাড়া আর বেসিক্যালি এখানে কোনো রকম ফাইব্রয়েড থাকতে পারে, যেটাও ইনফার্টিলিটি কজ করে। এবার আমাদের এগুলোকে ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট করার জন্য কিছু একটা লাগাতে হবে। আচ্ছা, এরপরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি টিউব, আর একটা হচ্ছে ওভারি। এবার টিউব আর ওভারিতে যাওয়ার আগে মানে বেসিক্যালি ওভারিতে যাওয়ার আগে আমাদেরকে টিউব পর্যন্ত পুরোপুরি যেন জায়গা কোনো রকম মানে প্রবলেম না থাকে সেটা দেখে নিতে হবে। যদি প্রবলেম থাকে তাহলে সেটাকে সলভ করে নিতে হবে, তারপরে আমরা বেসিক্যালি ওভারিতে ঢুকবো। এবারে যদি আমাদের ভ্যাজাইনা থেকে টিউব পর্যন্ত দেখতে, ভ্যাজাইনার সার্ভিক্স আমরা এক্সামিন করে নিয়েছি, এবারে হচ্ছে ইউটেরাস আর টিউবের পালা। তো ইউটেরাস আর টিউব দেখার জন্য আমরা যেটা জানি যে এই হচ্ছে আমাদের যদি ইউটেরাস হয়, বেসিক্যালি এই যদি আমাদের ইউটেরাস হয় আর এই যদি আমাদের টিউব হয়, তাহলে আমরা জানি যে এই যে টিউবের এটা হচ্ছে ফিমব্রিয়াল এন্ড, এটা হচ্ছে কর্নুয়াল এন্ড, অ্যান্ড এখান দিয়ে যাচ্ছে। নাও এবার ঘটনা হচ্ছে এখানে আমাদের ওভারি বসে রয়েছে। তো এবার ঘটনা হচ্ছে ওভারি থেকে যে ওভামটা বেরোলো সেটা পেরিটোনিয়ামের মধ্যে এলো, অ্যান্ড পেরিটোনিয়াম থেকে টিউব দিয়ে এটা ইউটেরাসের মধ্যে ঢুকবে, অ্যান্ড তারপরে হচ্ছে যে সেখানে স্পার্ম আসার ফলে বেসিক্যালি এটার মানে
কি বলে ওটাকে, ওভামের যে আর কি মানে ফার্টিলাইজেশন হবে। তো এই যে আমাদের যে টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে এই জিনিসটা পেরিটোনিয়ামের মধ্যে ঢুকছে, এবার আমাদের সেটা দেখতে হবে কি করে হচ্ছে। এবার তাহলে মানে এটা ধরে নেওয়া যায় যে যদি এখানে সার্ভিক্স থাকে তাহলে সার্ভিক্স থেকে ইউটেরাইন ক্যাভিটি হয়ে টিউব পুরোটা একটা কন্টিনিউয়াস পাথওয়ে। কন্টিনিউয়াস পাথওয়েতে তার মানে জিনিসটা ঠিকই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার মানে আমি যদি এখান দিয়ে যদি কিছু একটা দিই তার মানে সেটা পুরো এই পর্যন্ত গিয়ে পেরিটোনিয়ামের মধ্যে চলে আসতে পারে। এবার এইটাকে ব্যবহার করে অনেকগুলো টেস্ট করা হয়েছে। তো ফার্স্টে হচ্ছে যদি আমরা এখানে ইনসাফলেশন করছি, তার মানে হচ্ছে এখানে আমরা এয়ার দেব, গট মাই পয়েন্ট, এয়ার দেব আমরা এখান দিয়ে, এই সার্ভিক্সে এয়ার ঢোকাচ্ছি। তো যখন আমরা এখানে এয়ার দিচ্ছি তার এটার মানে পেটেন্সিটাকে কি করে বোঝা যাচ্ছে, একটা হচ্ছে যে 120 mmHg ওপরে যেই প্রেশার যাবে তখন হচ্ছে যে ধরা যাক আমি এভাবে প্রেশারটা দিচ্ছি, 120 mmHg ওপরে গেল প্রেশারটা রিলিজ হয়ে গেল, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 120 mmHg প্রেশার দিলে প্রেশার রিলিজ। তবে এটা এবার আচ্ছা একটা এইটা একটা রেজাল্ট আসবে। সেকেন্ড রেজাল্ট আমরা কি পাবো না, বেসিক্যালি একটা পেন হবে ইন দ্য রাইট শোল্ডার, ডায়াফ্রামের সাথে রিলেটেড, সেখানে এয়ার যাচ্ছে সেজন্য একটা পেন হবে। আর একটা থার্ড হচ্ছে একটুখানি হিসিং সাউন্ড শুনতে পাওয়া যেতে পারে যখন আমরা অ্যাবডোমেনের মধ্যে স্টেথো বসিয়ে শোনার চেষ্টা করব। সো বেসিক্যালি এইভাবে আমরা দেখছি। তবে এটার একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি না, এটা হচ্ছে যে সাইডকে ডিটারমাইন করতে পারে না, কোন সাইডে ব্লক আছে সেটা ডিটারমাইন করতে পারে না। আর সেকেন্ড হচ্ছে এটা ফলস নেগেটিভ রেজাল্ট দেয় ইন কেস অফ কর্নুয়াল স্প্যাজম। কর্নুয়াল স্প্যাজম থাকলে সেটা যাবে না, ওইখানে গিয়ে এটা ব্লক হয়ে যাবে এবং মনে হচ্ছে যে মানে নেগেটিভ রেজাল্ট, মানে পজিটিভ হলে ঠিক আছে আর নেগেটিভ হলে মানে হচ্ছে যে এটা যেতে পারছে না। সো তখন এটা তাহলে ফার্স্ট টেস্ট হচ্ছে ইনসাফলেশন টেস্ট। অ্যান্ড ইনসাফলেশন টেস্ট এখনকার দিনে খুব একটা করা হয় না, তবে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে এবার আমাদের দেখতে হবে। তো জন্য আমরা সেকেন্ড টেস্টে আমরা দেবো হচ্ছে ডাই। এবার ডাই যখন দেবো তখন আমরা তাকে বলছি হিস্টেরো স্যালপিঙ্গোগ্রাফি, ইট ইজ এইচএসজি। এবং এইচএসজি করে কিন্তু আমরা বেসিক্যালি পুরো ইউটেরাইন ক্যাভিটি মানে ইউটেরাস, দেন হচ্ছে গিয়ে আমাদের টিউব, আর তারপরে হচ্ছে যে ডাইয়ের স্পিলেজ সব কিছুই চেক করে নিতে পারি। সো ইট ইজ আ বেটার অপশন। অ্যান্ড এটা হচ্ছে এটার কি ভ্যালু, এটা হচ্ছে এটার ডায়াগনস্টিক ভ্যালু। আর এটার একটা থেরাপিউটিক ভ্যালু আছে, সেটা কি না যদি কোনো স্মল অবস্ট্রাকশন থাকে দ্যাট মে বি কারেক্টেড। আচ্ছা, ডাই দিয়ে আমরা দেখলাম, ডাই দেওয়ার পরে দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ডাই এখান দিয়ে দিলাম, এটা হচ্ছে বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ ডাই। এবারে থার্ড যে অপশানটা আছে সেটা কি না, সেটা হচ্ছে স্যালাইন দেব কোথায় না ওই একই সেম ভাবে আমরা স্যালাইন দেব। স্যালাইন দেওয়ার পরে আমরা তারপরে কি করব না, এখানে আমরা টিভিএস চালাবো মানে ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি। সেখানে আমরা ওই একইভাবে টিউব দেখতে পারি, ইউটেরাস দেখতে পারি, তারপরে হচ্ছে ব্লক দেখতে পারি, কোথায় ব্লক আছে সবকিছু দেখা যেতে পারে। অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি বেটার দ্যান দিস ওয়ান, মানে এটা অ্যাকচুয়ালি বেটার দ্যান দিস ওয়ান। কেন বেটার এটা, তার কারণ হচ্ছে যে এটার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে নো রেডিয়েশন, নো রেডিয়েশন। অ্যান্ড আর একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে নন ইনভ্যাসিভ। আচ্ছা, এবারে যখন এখানে আমরা যখন এখানে ডাই দেখলাম, ডাই দিয়েছি, তো এবারে এই যে ডাই তো এখানে দিয়ে এইচএসজি করে দেখছি, এর আর একটা উপায় এবার আচ্ছা এটাকে বলা হচ্ছে সেটা সোনো হিস্টেরো স্যালপিঙ্গোগ্রাফি, আর এটা হচ্ছে হিস্টেরো স্যালপিঙ্গোগ্রাফি। এটা হচ্ছে সোনো হিস্টেরো মানে স্যালপিঙ্গো যে দেখবো, নাম ভুলে গেছি। আচ্ছা, দেন 4 নম্বর যেটা আছে সেটা কি না, সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি।
ল্যাপারোস্কোপি। আচ্ছা, এবারে যখন আমরা ল্যাপারোস্কোপি করে যখন আমরা দেখছি তখন বেসিক্যালি আমাদের কি দেখতে হবে না, এই যে এখানে যে টিউবটা রয়েছে, ডাই দিলাম, যেটা যদি বেরিয়ে চলে আসে তাহলে এখানে কিছু ডাই জমে থাকবে। তো এখানে বেসিক্যালি ওই ডাইটা দেওয়া হয়, সেটা হচ্ছে মিথাইলিন ব্লু। তো মিথাইলিন ব্লু ডাইটা দেওয়া হয় এবং আমরা ল্যাপারোস্কোপি এটাকে অ্যাকচুয়ালি গোল্ড স্ট্যান্ডার্ডও বলা, নট গোল্ড স্ট্যান্ডার্ড, ইট ইজ দ্য মানে বেস্ট বলা যেতে পারে, বেস্ট লেখা আছে, দ্য বেস্ট। তবে এটা এখনকার, তবে এটার প্রবলেমটা হচ্ছে যে এটা কিন্তু বেসিক্যালি ভেতরের অবস্ট্রাকশনকে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারবে না, তো দ্যাটস ওয়াই কিন্তু এটা এখানে সমস্যা আছে। আচ্ছা, এই গেল। আর এরপরে হচ্ছে এবার তাহলে আমাদেরকে, আচ্ছা আর একটা জিনিস থাকে যেটা, সেটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে বেসিক্যালি হিস্টেরোস্কোপি। এই যে হিস্টেরোস্কোপি যেটা রয়েছে সেটা বেসিক্যালি কি কি করা হচ্ছে না, ইউটেরাসের মধ্যে একটা এরকম টাইপের ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে আমরা ইউটেরাসের ভেতরটাকে দেখার চেষ্টা করছি যে সেখানে কোনো রকম অ্যাডহেশন আছে কি না। এইটা হচ্ছে বেসিক্যালি মানে হিস্টেরোস্কোপি। এবারে এখান থেকে আমাদের দুটো ট্রিটমেন্ট উঠে আসে। একটা ট্রিটমেন্ট আমি এখানে বলে দিয়েছি যে এটা স্মল অবস্ট্রাকশন থাকলে সেটাকে খুলে দিতে পারে, এটারও সেম ভ্যালু আছে। আচ্ছা, তবে এখানে যে এটা আসে সেটা হচ্ছে এই যে ল্যাপ্রোস্কোপি আর যে হিস্টেরোস্কোপি। তো যদি আমরা ল্যাপ্রোস্কোপি করি তাহলে আমরা অ্যাবডোমেনের মধ্যে ঢুকলাম, এবারে ল্যাপ্রোস্কোপি করে অ্যাবডোমেনের মধ্যে ঢোকার পরে আমরা ধরা যাক এই যে মানে ফিমব্রিয়াল যে এন্ড আছে, সেই ফিমব্রিয়াল এন্ডে কিছু সার্জিক্যাল প্রসিডিওর করতে পারি, ছোট ছোট করে করে সেই সার্জিক্যাল প্রসিডিওর করে ফিমব্রিয়াল এন্ডটাকে কারেক্ট করতে পারি। তো এখানে ল্যাপ্রোস্কোপির এই ফিচারটা বেটার। আর এই যে আমাদের হিস্টেরোস্কোপি যেটা রয়েছে, সেই হিস্টেরোস্কোপির ক্ষেত্রে আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে এখান দিয়ে আমরা আবার টিউব নিয়ে যেতে পারি। এবার হিস্টেরোস্কোপি করে ঢুকলাম, ঢোকার পরে আমরা এবারে হচ্ছে এই টিউবের মধ্যে যেতে পারি। এবার এটা আমরা কর্নুয়াল এন্ড দিয়ে যাচ্ছি, কর্নুয়াল এন্ড দিয়ে অ্যাপ্রোচ করছি। তো এই যে ফিমব্রিয়াল এন্ড দিয়ে যেটা ঢুকছি, যেটা আমরা বেসিক্যালি এখানে যদি থাকে তাহলে আমরা এখান দিয়ে ঢুকছি, তাকে বলা হচ্ছে কি না, ল্যাপ্রোস্কোপি মেথডটাকে বলা হচ্ছে না স্যালপিঙ্গোস্কোপি, স্যালপিঙ্গোস্কোপি। অ্যান্ড যখন আমরা এই কর্নুয়াল এন্ড দিয়ে ঢুকছি তখন আমরা বলছি ফ্যালোপোস্কোপি। অ্যান্ড এগুলো এই টাইমে কিন্তু যদি কোনো ব্লক থাকে, যদি কোনো বিয়ে থাকে, তাহলে সেটাকে কারেক্ট করা যেতে পারে। অ্যান্ড হিস্টেরোস্কোপির আর একটা ভ্যালু আছে, দ্যাট ইজ দ্য আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা দরকার, সেটা হচ্ছে এই যে আমরা এই তারটা নিয়ে যে ঢুকছি এখান দিয়ে, ফিমব্রিয়াল এন্ড দিয়ে যে ঢুকছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্লেক্সিবল ফাইবার অপটিক একটা মেকানিজম। আর এখানে কিন্তু আমরা বেসিক্যালি যেটা ঢুকছি ফিমব্রিয়াল এন্ড দিয়ে, সেখানে কিন্তু আমরা বেসিক্যালি যেটা ব্যবহার করি দ্যাট ইজ রিজিড। আর এই যে আমাদের হিস্টেরোস্কোপি যখন আমরা করলাম, হিস্টেরোস্কোপি করার সময় কিন্তু আমরা সাইনিকিয়াকে বেসিক্যালি ট্রিট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, এখানে আমরা সাইনিকিয়াকে ট্রিট করে দিতে পারি। কেটে দিলাম, ঠিক করে দিলাম। আচ্ছা, এরপরে এই জায়গাটাতে আরো কিছু ট্রিটমেন্ট করে নেওয়া যাক। ধরা যাক একটা টিউব আমরা যখন ল্যাপ্রোস্কোপি দিয়ে ঢুকছি, তো ধরা যাক এই যদি আমাদের ইউটেরাস হয়, এই যদি আমাদের টিউব হয়, তাহলে যদি পেলভিক রিজিয়ানে কোনো রকম কোনো প্রসিডিওর আগে হয়ে থাকে, বা যদি পেলভিক রিজিয়ানে কোনো ইনফ্লামেশন হয়, তাহলে টিউবের সাথে অ্যাডহেশনের কারণে, অ্যাডহেশন যদি থাকে মানে টিউবে যদি কোনো অ্যাডহেশন থাকে, তাহলে অ্যাডহেশনের কারণে কিন্তু সেই টিউবে একটা কিঙ্ক চলে আসতে পারে। সেই কিঙ্ক কিন্তু বেসিক্যালি টিউবটাকে মানে ওভামটা যেতে দেবে না। আর সেই টিউব যখন কিঙ্কের জন্য মানে যেতে পারছে না, তখন আমাদের মানে অ্যাডহেসিওলাইসিস করে দেওয়া যেতে পারে। আমরা এগুলো সব ল্যাপ্রোস্কোপি করে নিয়েছি, ঠিক আছে, ল্যাপ্রোস্কোপিতে। তো একটা হচ্ছে অ্যাডহেসিওলাইসিস। আচ্ছা, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ধরা যাক এই জায়গাটাতে, এই পোর্শনটাতে কোনো একটা ডিজিজ আছে, তো আমরা এটাকে বাদ দিয়ে এই পোর্শনটা আর এই পোর্শনটাকে জয়েন করব, তাকে আমরা বলছি বেসিক্যালি টিউবোস্টোমি, বা টিউবের সাথে টিউব জুড়ে দিচ্ছি।
আচ্ছা, এটার নাম হচ্ছে টিউবোটিউবাল অ্যানাস্টোমোসিস। নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টিউবোকর্নুয়াল, মানে এখানে এই পুরো পার্টটা বাদ দেবো, দিয়ে এটাকে ডাইরেক্ট এখানে জুড়বো, তাহলে টিউবোকর্নুয়াল অ্যানাস্টোমোসিস। নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে টিউবের সাথে কর্নুয়া জুড়লাম। আর ফাইনাল যেটা পড়ে থাকে সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি আমরা দুটো থাকছে, একটা না দুটো, একটা হচ্ছে ধরা যাক এখানটা পুরোটা ব্লক হয়ে গেছে, তাহলে আমি এখানে একটা ফুটো করে দিলাম, তাহলে সেটাকে আমরা কি বলবো, স্যালপিঙ্গোস্টোমি। আর ফাইনাল যেটা থাকে সেটা হচ্ছে যে ফিমব্রিয়াগুলোকে ঠিক করব, তার মানে হচ্ছে ফিমব্রিওপ্লাস্টি। আচ্ছা, এটা ছাড়া এবার এই এই যে অপারেশনগুলো মানে যে কথাগুলো বলা হলো এগুলো সবই হচ্ছে টিউবোপ্লাস্টির আন্ডারে পড়ে। এগুলো সবকটাই হচ্ছে বেসিক্যালি টিউবোপ্লাস্টির আন্ডারে পড়ে। অ্যান্ড এই গেল হচ্ছে বেসিক্যালি টিউবের অপারেশন, মানে টিউবের ক্ষেত্রে টিউব যদি কোনো প্রবলেম থাকে সেটাকে কারেক্ট করা হলো। আচ্ছা, তাহলে অ্যানাটমিক্যাল সমস্ত অবস্ট্রাকশন কম বেশি করে ঠিক করে নেওয়া হলো, যাতে কোনোভাবেই ওভামে ঢুকতে কোনো রকম প্রবলেম না হয়। আচ্ছা, আর একটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে টিউবের ক্ষেত্রে তো এগুলো হলো, এবারে আর একটা জিনিস যেটা থাকে দ্যাট ইজ ইনফেকশন। যদি ইনফেকশন যদি থেকে থাকে তাহলে সেটাকে কারেক্ট করার জন্য একটা উপায় কি? উপায় হচ্ছে যে আমরা এখান দিয়ে একটা লিকুইড চালাবো, দ্যাট ইজ আ মেডিসিনাল ফ্লুইড, দিয়ে আমরা ওই জায়গাটাকে ফ্লাশ করিয়ে দেবো। এই মেডিসিনাল যে ফ্লুইড যেটা আমরা দিচ্ছি তার মধ্যে বেসিক্যালি একটা অ্যান্টিবায়োটিক থাকে, প্লাস তার সাথে থাকে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে স্টেরয়েডস, মানে বেসিক্যালি জেন্টামাইসিন প্লাস ডেক্সামিথাজোন একসাথে দিয়ে দেওয়া হয়, যাতে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেটা কারেক্ট হয়ে যায়। অ্যান্ড এই জিনিসটাকে বলা হচ্ছে হাইড্রোটিউবেশন। তো এই পর্যন্ত বেসিক্যালি কমপ্লিট হলো হচ্ছে গিয়ে আমাদের ওভারি বাদ দিয়ে বাকি যে পার্টটা, সেই পার্টটা মানে এখনো পর্যন্ত আমরা ওভারির কি প্রবলেম হতে পারে আর সেখান থেকে কি ট্রিটমেন্ট সেটা আমরা পরের ভিডিওতে দেখবো।